আমি যদি বাড়ি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি না চাইতাম, আমার বিশ্বাস আমি আমার ওই বাচ্চার ফেরত পেতাম না। আর ওইখানে ট্রেন আসতে প্রায় 1 ঘন্টার মতো দেরি হয়েছে। তো ছেলে নেওয়ার মন খারাপ, এই তো মাদ্রাসা থেকে ফোন। তো আমার বলতেছে যে আবিদ কি বাড়ি গেছে? আমি না তো। তখন আমি তোমার ভাবির সাথে কথা বলে হলো, আমি যে কিন্তু আবার 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে আমার ছেলের হেফাজতের দায়িত্ব দিয়েছে। দেওয়ার পরে খাবার রেডি হয়েছে বারান্দায়, ওইতে 2-1 বার গালে দিয়ে আমি হৃদয়ের খোঁজ দিছি, ওর মোটরসাইকেলটা নিয়ে খোঁজ দিয়ে বেরোবো। আমি হৃদয়ের দোকানে গেছি, হৃদয়ের কাছে চা করি, তার হৃদয়ের নাম্বারে আমি ফোন দিতে গেছি। এর ভিতর কিন্তু সোয়ান নাম করে ওই ছেলেটা আমার ফোন দিচ্ছে, সাইদুল ডাক্তারের ছেলে। ফোন দিয়ে গেছে, কাকু আপনি কোন জায়গায়? আমি বাড়ি। কয়েছে যে আবিদরে একটা লোক ধরে নিয়ে যাচ্ছিল, ট্রেনে উঠে নিয়ে চলে যাওয়ার জন্য। ওরে তো আমরা নভা ট্রেন স্ট্যান্ডে ধরে বলছি। এটা 5টার দিক হবে বা একটু কম বেশি, আমার আসরের পরে। এবার ও আপনি ব্যস্ত আসেন এই কথা বললেই আমি কিন্তু অবাক হয়ে গেছি। যাক, মোটরসাইকেল যদি আমি সেখানে গেছি, যে দেখি যে পুলিশ উপস্থিত রয়েছে। আমি যে কথা বলতে গেলাম, যে লোকটা নিয়ে যাচ্ছিল সেই লোকটা কই, আমার ছেলে কই, তখন ওই পুলিশই আমার ওর সাথে কথা বলতে গেল। সেই লোকের সাথে কথা বলতে ছেলের সাথেও দিচ্ছে না। আমি কাছে যারা আর চুপ করেন, আমি কথা কব না কেন? বলি একজন কাছে যে ওর নামে 2টো মামলা দিয়ে দিতে হবে, বেশি বাকামি আসতেছে, এর নামে মামলা দিয়ে দেবে। হ্যাঁ, বললে আমি বলতেছি কি যে আমার মামলার বয়স ক্ষেত্রে 20 দিয়ে দেবো, মামলার বয়টি কাজ। আমি বলতেছি আমি কথা বল, আমি বসবো না, আমি ছেলের বাবা, আমি বসবো না, তোমার জোত মতো নাই। আমি আসামি না শোনা আমি লাখতে আমি বলছি, পুলিশই বলতে তার কাছে আমি যা ডেকে নিয়ে আসি, আমি তার কাছে জিজ্ঞেস করি বিষয়টা কি, সত্য মিথ্যা কি আমি একটু বুঝি। আমি তো আসলাম, আমারও তো ছেলে, আর এই লোকটা নিয়ে যাচ্ছিল, সবাই দাবি করতেছে, আমি একটু বুঝে দেখি। তবে জায়গাটা পরিবেশ শান্ত হওয়ার পরে পুলিশই আমার ছেলে সেই পাচারকারী ওকে সাথে করে ক্যাম্পে নিয়ে আসার পরে জিনিস আমরা দেখলাম ভিডিওতে, সেটা হচ্ছে কি পুলিশ বলতেছে যে আমাকে কেন ডাকছে, কেন বলছে ওই কথাটা বলেছি। ওর সাথে আমি কথা বলবো, আমি বোঝার জন্য যে আসলে সমস্যাটা কি। আমি তো সেই তার গায়ে তো হাত তুলিনি, আমি তো তারা মারতেছি না, বা আমার ছেলের তো আমি খুঁজবই, যেহেতু একটা দুঃসংবাদের কথা শুনেছি, সে সুযোগ আমার দিচ্ছে না। এই জন্য আমার প্রশ্ন করি যে আবিদ কিভাবে নকরাই রেল স্টেশনে গেল? সে তো মানে ঘটনা হচ্ছে আবিদ ওই মাদ্রাসার ভিতর ঘোরাঘুরি করতেছে, মাদ্রাসার ভিতরেই ছিল, আমি যেটা শুনেছি। এটা কোন মাদ্রাসা? বাবুরহাট মাদ্রাসা। তো ঘোরাঘুরি ওই রাস্তা দিয়ে ওদিক যাচ্ছে, ওই সাইডে একটা গেট আছে, ওই গেটের কাছাকাছি যে ওরে দেখে বলতেছে যে আব্বু তোমার নাম কি? বলেছে আমার নাম আবিদ হাসান। তো তুমি পড়াশুনো করো? তা হ্যাঁ। কি পড়ো? তো আমি হেফজ করতেছি। তো বলতেছে সুন্দর, তুমি কয় পারা পড়ো? তো আমার 18 পারা রানী। এই কথা বলেছে, বলা হয়ে কাছে মার্শাল, খুব ভালো। তো তোমার বাড়ি কোন জায়গায়? তো বলছে পাইকপাড়া। বলছে তুমি খুব সুন্দর, তো তুমি আতর ব্যবহার করো? বলছে হ্যাঁ করি। আতর আছে তোমার কাছে? তো বলতেছে না, আমার রুমই ট্যাঙ্কের ভিতর আছে। তুমি আতরে নিবা? তো বলতেছে না, আমি নেব না। তখন কিন্তু ওই বাইরে থেকে ও রাতে আতর কি লাগাইছে সেটা ও বলতে পারে না, ওর এরকম শুকাইছে। সবাই বলতেছে কি সেন্টটা ভালো? ওদের কাছে হ্যাঁ ভালো। তারপর বলতেছে যে তুমি আমার সাথে বেড়াতে যাবা? হ্যাঁ। মাদ্রাসা থেকে বেরোনো যায় কোন সাইড দিয়ে? সেই সাইড দিয়ে তুমি বেরো। কাছে এই সাইড দিয়ে বেরোনো যায়, ওই সাইড দিয়ে বেরোয় আসে। ওই সাইড দিয়ে বেরোয় আসার পরে ওরে ওই ইটি রাস্তাতে ওই দিক নিয়ে গেছে, মেন পিচের দিকে আনে। আবিদ যেটা আমার বল, ওই দিক নিয়ে গেছে, নিয়ে যে ওই কলতে ঘুরে কোন কলতে বালির গার্ড দিয়ে, মেন গার্ড দিয়ে আর পার করতে পারিনি। ওই জায়গায় পানি সমস্যা ছিল, ওই জায়গাতে পারাপার করা যায়নি নৌকায়। বালির একটা ঘাট আছে, সেই ঘাটতে পার করছে। পার হয়ে ওরে সামনে নিয়ে এসে শিকারের মেন গার্ড দিয়ে পারাপারে রওনা করছে, সে গার্ড দিয়ে পার হতেই পারিনি। ওই জায়গায় পানি হয়ে গেছে, সাইড দিয়ে কোন জায়গা থেকে পার হয়েছে, ঠিক আছে, ওইখান থেকে কোন জায়গাটা পার হয়েছে। পার হয়ে ওরে সামনে নিয়ে এসে বলেছে যে তাহলে তুমি এই দিক সোজা আটেছে না, ও সোজা আটটি আছে।
কিছু দূরে এসে এক দোকানে এসে ওক আর অন্য কেউ ওরে কি দেখি খাবার খাওয়াইছে। খাবার খাওয়ায় বলেছে যে তুমি বাড়ি যাবা, কয় হ। তাহলে বাড়ি গেলি তুমি এদিক সোজা চলে যাও, আরো সোজা চলে গেছে। কিছুদিন যাওয়ার পরে ওরে একটা ইজি বাইকে উঠেছে, যেটা পরে ঠান্ডা মাথায় বলে যে কিটা উঠেছে সেটা আর বলতে পারতেছে না, ঠিক না, অ্যাকুরেটলি বলতে পারতেছে না। তো ওটা আমার ভালোভাবে মনে নেই। কিছু সময় পরে ওরে রেল স্টেশন পর্যন্ত পৌঁছাইছে। রেল ওই সময় ওর সেন্স ছিল না, এই যে ভালোভাবে কিছু আর বুঝতেই পারিনি আর কি। এবার ওই রেল স্টেশনে পৌঁছানোর পরে ওর কাছে ও যে এবার জিজ্ঞেস করতেছে তুমি এ জায়গায় আপনি নামারে নিয়ে আসলেন, বলে আসিয়ে পড়েছে। আসিয়ে পড়ে কাছে যে তা তুমি এখন যাবা, কোন বাড়ি যাবা? হ। তাহলে এক কাজ করলি, তাহলে আমরা ট্রেন আসলি, চলো আমরা ট্রেনে ঘুরে আসি, যাবা? বলে কাছে হ্যাঁ। এর ভিতর কিন্তু আজান দিছে। আজান দিলি ও কিন্তু ওই আসরের আজান দিছে। আসরের আজান দিলে বলতেছে আমি নামাজ পড়বো, আজান দিছে, চলো তাহলে নামাজ পড়ে আসি। এই নামাজ পড়তে যাওয়ার সময় অজু করেছো, ওর অজু নেই। আচ্ছা ঠিক আছে, তুমি অজু করো। অজু করেছে। অজু করার সময় আমার বিশ্বাস এটা ওই হাত মুখ ধরেছে, চোখে মুখে একটু পানি লাগেছে, তখন একটু চেতনার ভিতর কিন্তু কাজ করেছে। এবার মসজিদের ভিতর যাওয়ার পরে প্রথম ফ্লোরে দোতলা মসজিদ, তো ওই জায়গায় উপস্থিত লোকজনের আছে নিচতলায় সবাই জামাত করে নামাজ পড়ে। ও নিচতলায় নামাজ পড়তে চাইছে। ওই লোকটা কিন্তু করে নিচতলায় নামাজ পড়তে দিনি, ওরা কিন্তু দোতলায় নিয়ে গেছে। দোতলায় কিন্তু ওই জানলা দরজা আবদ্ধ, এই জানলা দরজা আবদ্ধ, আর ওই ফ্লোরে কিন্তু ময়লা যায় না, ধুলোবালি আছে। এবার বলতেছে আমি ধুলোবালির ভিতরে নামাজ পড়বো কেন, আমি বড় জামাতে নামাজ পড়বো। আর ও বলতেছে যে এই জায়গায় আমরা জামাত করে নামাজ পড়বানি। এই দুইজনে কিন্তু এই জায়গায় একটা মতের অমিল হয়েছে। তখন ও কিন্তু একটু নিচে এসে আমি যে বড় জামাতে নামাজ পড়বো, ওরা কিন্তু ওই জায়গায় বাধা দিচ্ছে। বাধা দিলে ওরা কিন্তু কার নিচেই আসতে দিচ্ছে না। তখন কিন্তু ওই জানালা খুলে ও চিৎকার দিচ্ছে। চিৎকার দিলে ওই মসজিদের যারা নামাজ পড়িও লোক, ওরা কিন্তু ওই জিনিসটা খেয়াল করেছে। খেয়াল করে ওদের দুইজনকে ডেকে নিয়ে আসে, দুইজনকে ডাকায় নিয়ে আসে। ডাকায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে তোমার কি হয়? বলেছে আমার ভাই। আর আবিদ বলেছে যে সে ভাই। এর ভিতর কিন্তু আমাদের এই সাইদুল ডাক্তারের ছেলে, ও তো ওই ডিএসওর কাজ করে, ও ওই জায়গার একটা দোকানে বসাছে। ও কিন্তু ওই জিনিসটা খেয়াল করেছে যে একটা জট লস, 2-5 একটা জট লস। এবার আবিদরে নিয়ে এরকম টানাটানি কথাবার্তা জিজ্ঞেস করা করে যাচ্ছে, ওইটা কিন্তু ফলো করেছে। ফলো করলে ওই দোকানদারের কাছে ওই ব্যাগ না রেখে কিন্তু ও এগোয় গেছে। এগোয় গেছে, ভাই তুই এই জায়গা কেন? আমি এনে কি রেছি, তা আমি জানি ভেতরে নিয়ে আসে কিনা, ওলি কাছে এইলো। তখন ওই মসজিদের ওই লোকজন বলতেছে তোমার যদি এ ভাই হবে, তাহলে এ ভাই হয় কি? তোমার বাড়ি কোন জায়গায়? সোহান বলতেছে আমার বাড়ি তো বাইক ফেরায়, এ ছেলেটার বাড়ি বাইক ফেরায়। এর আব্বার আমি ফোন দিচ্ছি, এ তো মাদ্রাসায় পড়ে, বাবুরহাট মাদ্রাসায় পড়ে। তখন কিন্তু রায়টা এর পক্ষে চলে আসছে। এবার ওই লোক কিন্তু ভোট করে দেশের দল, হ্যাঁ ওই লোকটা কিন্তু দেশে দল যে ওরে ওই গন্ধ শুকাইছে, সেন্ট আতর শুকাইছে, ও কিন্তু ওই জাতীয় দেশের দল। দই দিলে ওই জায়গার উপস্থিত লোকজন সবাই মিলে কিন্তু ওরা দাবড়ায় ধরে ফিটেন ফাটান দিয়ে ওরে কিন্তু ওই জায়গায় জব্দ করেছে। পরে মসজিদ কমিটি দেখেছে যে একটু বেলাইন বেড়ে দিলে মেরে ফেলতে পারে, মরে গেলে আবার একটা ঝামেলা। তখন ওই মসজিদের পক্ষের লোকজন ফোন দিয়ে পুলিশ আনাইছে। আর আমারে তো সোহান ফোন দিয়ে বললি তো আমি বাড়ির থেকে ওই জায়গায় দৌড়াইছি। এই হচ্ছে মূল ঘটনা। আচ্ছা, এখন আবিদ কি সুস্থ আছে? এখন দেখা যাচ্ছে সুস্থ। এই বিরুদ্ধে যে পাচারকারী, সে কি পুলিশের হেফাজতে আছে? পুলিশের হেফাজতে। আচ্ছা, আপনি কি কোনো মামলা দায়ের করেছেন? হ্যাঁ, মামলা দায়ের করেছি। তবে মামলাটা হওয়া উচিত ছিল শিশু পাচারকারী, কিন্তু এই জায়গায় হয়ে গেছে, মামলাটা হয়ে গেছে অপহরণকারী হিসাবে মামলাটা দায়ের করা হয়েছে। এখন এর মানে আপনি কি ন্যায্য কোনো বিচার দাবি করতেছেন? নিঃসন্দেহে। আচ্ছা, এখন অনেক বাচ্চা অনেক এরভাবে মাদ্রাসায় নিঃসন্দেহে, এবং আমি চাই এখন প্রত্যেকটা মসজিদে, স্কুলে যেখানে বাচ্চাদের সমাবেশ আছে, সমাগম আছে, সেই জায়গায় সচেতনতা বৃদ্ধি করাতে হবে। কোনো সেন্ট, কোনো আতর বা কোনো কিছু এরকম স্পর্শ করে কোনো বাচ্চা
এইভাবে আর মিস্টেক না হোক। আচ্ছা, আমার এই বাচ্চা তো পাচার হয়ে যাবে। এই তো দুদিন পরে দেখা যাচ্ছে ওর কিডনি মিডনি বা ওরে কোনো হাসপাতালে নিয়ে এই অজ্ঞান অচেতন করে দেখা যাচ্ছে ওর কিডনি মিডনি বাইর করে বিক্রি করে ফেলেছে বা বিদেশে পাচার করে দিয়েছে, এরকম হতে পারে। আচ্ছা, এরকম কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না। কি আছে সচেতনমূলক ভাবে কি বলতে চান? সেটা প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে, প্রতিষ্ঠানে, মাদ্রাসায় হ্যাঁ, এগুলো প্রচার করে বাচ্চাদের এবং গার্জিয়ানদের সচেতন করা উচিত। তা না হলে এরকম ঘটনার সম্মুখীন বাচ্চা কাচ্চারা হতে পারে। মানে আপনার সাথে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা যেন আর অন্য কারোর সাথে না ঘটে, এটাই আমি চাই। এটাই আপনি। আর যে অপহরণকারী আছে তার দৃষ্টান্ত। ওই গন্ধ শুকাইছিল, ওই যে শয়তানের নিঃশ্বাস নাকি কি বলে, ওই যে গন্ধ যেটা শুকাইছিল, আমার বিশ্বাস ওর একটু ক্রিয়া কম হয়ে গেছিল, আর অজু করার পর ওর চেতনা একটু বৃদ্ধি পাইছে, তাই ওই ছেলেটা আমি পাইছি। আর আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিছি। এখানে আমরা বুঝতে পারতেছি যে আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়াটা নিঃসন্দেহে আমি দোয়া করার 15 মিনিটের ব্যবধানে আমি ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা সংবাদ পেয়েছি। সোহান আমাকে ফোন দিয়ে বলেছে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে বুঝতে পারলাম যে আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করার কারণে, আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে আপনি আপনার সন্তানকে আমি ফেরত পাইছি। ফেরত পাইছেন। নয় আমার এই বাচ্চা মিস্টেক হয়ে যেত, আমার কোল খালি হতো, আমি আমার বাচ্চাটাকে হারাতাম। যাক, আমরা শুকরিয়া জানাই আল্লাহর প্রতি যে আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দিয়েছে এবং সহি সালামত দান করেছেন। আমিন। আমি